Hello. Hello. হ্যালো, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো শহীদুজ্জামান? জি স্যার, ভালো আছি। শুনতে পাচ্ছ না? জি স্যার। দেখা যাচ্ছে স্পষ্ট? জি। আচ্ছা, থ্যাংক ইউ। অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ক্লাস শুরু করছি আজকের মতো। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর নামে। প্রতিটা কাজেরই আমাদের শুরুটা মহান সৃষ্টিকর্তার নামে করতে হয়, তাতে কাজের বরকত হয় না, এবং কাজ ভালো হয়, আল্লাহর রহমত পাওয়া যায়। তোমাদের স্যার আজকে তোমাদের এই অনলাইন বাংলা ক্লাসে সবাইকে শুভেচ্ছা। এরপর প্রথম ক্লাস তোমাদের সাথে আমার, এবং স্বাগতম জানাই। আজকে আলোচনা করব, তার আগে কিছু আমরা ছবি দেখে নিই। হ্যাঁ, এই যে এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ, তাই না? পিছনে কথা বলছে অনেকের পিছনে, এই যে দেখো এখানে কথা বলছে, জোড়ায় জোড়ায় কথা বলছে। আমাদের আজকের ক্লাসে যে কিছু শিখন ফল, আমাদের যে সমাস আলোচনার প্রথম ক্লাসে, অর্থাৎ আমি একটা ক্লাসে আলোচনা করেছিলাম তোমাদের সমাস কি, দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কর্মধারয় সমাস এবং তৎপুরুষ সমাস। প্রথমে আমরা কর্মধারয় সমাস সম্পর্কে জানবো, তারপর আমরা তৎপুরুষ সমাস সম্পর্কে জানবো। আমি প্রথমে বলে নিই, তোমরা ওই ক্লাসে ছিলে কিনা জানি না। দ্বন্দ্ব সমাস এবং সমাস ভালো করে বোঝার উপায় হচ্ছে, তোমরা অবশ্যই আমার ক্লাস আপলোড দেওয়া থাকে অনলাইনে অথবা ইউটিউবে আপলোড করে রাখি, চেষ্টা করবে সেখানে দেখার জন্য। কারণ অনেক সময় দেখা যায় যে যদিও সমাসের ক্ষেত্রে প্রতিটা সমাসের উদাহরণই আলাদা, কিন্তু তোমাকে সমাসটা আগে ভালো করে জানতে হবে, পরবর্তীতে প্রকারভেদ গুলা এক একটা প্রকারভেদ এক একটা থেকে আলাদা। এই জন্য তুমি যেটা জানতে চাও সেটাই সহজেই জানতে পারবে। শিক্ষার ক্ষেত্রে তুমি যদি দ্বন্দ্ব সমাস জানতে চাও, কখনো দ্বন্দ্বের সাথে তৎপুরুষ অথবা কর্মধারয়ের মিল নেই। কর্মধারয়, তৎপুরুষ আলাদা আলাদা প্রত্যেকটাই। তবে অনেক সময় দেখা যায় যে অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ, তারপর অলুক বহুব্রীহি, এই তিনটার ভিতরে একটা দ্বন্দ্ব থাকে তোমাদের, অর্থাৎ সংশয় থাকে, সন্দেহ থাকে, এই তিনটা কোনটার অলুক ধরবো, কোনটা তৎপুরুষ ধরবো, কোনটা বহুব্রীহি ধরবো, এই বিষয়টা আমি সাধারণত নিশ্চিত করে বলার চেষ্টা করি প্রতিটা ক্লাসেই সমাসে আলোচনায় যখন যাই। যাক, আজকে আমরা এই বিষয়গুলো জানবো। কর্মধারয় সমাসের সংজ্ঞা, কর্মধারয় সমাসের শ্রেণী বিভাগ, প্রত্যেক প্রকার কর্মধারয় সমাসের উদাহরণ, এবং প্রত্যেক প্রকার কর্মধারয় সমাস এর সংজ্ঞা নির্ণয় করতে পারবে। তবে একটা কথা, তোমাদের হয়তো মনে প্রশ্ন থাকবে যে স্যার সমাসের প্রশ্নটা কিভাবে হতে পারে। আমি কিন্তু যেদিন সমাস আলোচনা করেছিলাম
সেদিনই বলেছিলাম যে এটা হচ্ছে আমাদের শব্দ গঠন প্রক্রিয়ার যে অংশটা আছে আমাদের বাংলা 30 মার্কস অর্থাৎ 30 মার্কসের যে প্রশ্ন উত্তর করতে হবে তোমাদের। সেখানে শব্দ গঠন একটা প্রক্রিয়া আছে, অর্থাৎ শব্দ গঠনের অংশ আছে। সেখানে দুইটি প্রশ্ন থাকবে। একটি প্রশ্ন থাকবে সমাস, সমাস কি, সমাসের শ্রেণী, প্রয়োজনীয়তা অথবা শ্রেণী প্রকারভেদ অথবা শ্রেণী বিভাগ, অথবা থাকতে পারে শুধু সমাস। অর্থাৎ কতগুলো শব্দ দেওয়া থাকে? 8টি শব্দ দেওয়া থাকে সাধারণত। তোমরা যারা পরীক্ষা দিয়েছো অবশ্যই সমাসের প্রশ্ন করা থাকলে এটা প্র্যাকটিস হয়ে গেছে, না হলে শুনে নাও। 8টি শব্দ থাকবে সমাস থেকে। ধরো একটু পরে যখন আমি সমাস আলোচনা করবো কর্মধারয় সমাসে, তখন আমি সেটা বুঝিয়ে দিব। যে ধরো যে কোনো একটা শব্দ, ধরো বিয়ে পাগলা, এরকম ভাবে 8টি শব্দ দেওয়া থাকবে। 8টি শব্দের তোমাকে করতে হবে সমাস, অর্থাৎ বেশ বাক্য তৈরি করতে হবে, সমাস নির্ণয় করতে হবে। তোমার কি করতে হবে? বেশ বাক্য এবং সমাস নির্ণয় করতে হবে। তাহলে এই দুইটা জিনিস তোমাকে জানতেই হবে, শিখতেই হবে যে কিভাবে বেশ বাক্য তৈরি করে এবং সমাস নির্ণয় করার পদ্ধতি অথবা বোঝার পদ্ধতি। এই বিষয়গুলো এখানে আলোচনা হবে। আর অথবা থাকবে, কারণ ওখানে আমাদের শব্দ গঠনের আলোচনা হচ্ছে 3টা। একটা হচ্ছে কি তোমাদের উপসর্গ, সমাস, প্রকৃতি প্রত্যয়। উপসর্গ, সমাস আর একটা কি প্রকৃতি প্রত্যয়। এই 3টা বিষয় আলোচনা হচ্ছে আমাদের শব্দ গঠন প্রক্রিয়ার ভিতরে। তাহলে এই 3টা থেকে যে কোনো 2টা থাকবে, অর্থাৎ উপসর্গে অথবা প্রকৃতি প্রত্যয় থাকতে পারে, সমাস অথবা দ্বারা তোমার উপসর্গ থাকতে পারে। অর্থাৎ এই 2টা প্রশ্ন তোমাদের থাকবে, যে কোনো তুমি একটা আনসার করতে পারবে, হয় সমাস আনসার করবে, নয় উপসর্গ, নয় প্রকৃতি প্রত্যয়, নয় সমাস। এরকম ভাবে 2টা, এই 3টা থেকে 2টা অপশন থাকবে। প্রশ্ন যখন করবো তখন বুঝে যাবে যে আসলে কেমন হবে পরীক্ষা। দেখো এখানে দেওয়া আছে তোমাদের নীল যে পদ্ম। হ্যাঁ, এখানে কিছু যে ফ্লাওয়ার দেখতে পাচ্ছ, আর আমাদের স্মৃতিসৌধ, ন্যাশনাল মেমোরিয়াল, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, সমৃদ্ধ ইতিহাসের সেই স্মৃতি বহন করে শ্রেষ্ঠ মানুষদের সম্মান জানাতে আমাদের এই স্মৃতিসৌধ প্রতি বছর সম্মান জানাই আমরা। এই যে পদ্ম, হ্যাঁ, এটা উদাহরণ দিয়েছে এখানে নীল যে পদ্ম। তারপর দেখো স্মৃতি রক্ষার্থে সৌধ, স্মৃতিসৌধ। একটা হচ্ছে নীল যে পদ্ম, আর হচ্ছে কি স্মৃতি রক্ষার্থে সৌধ। এখানে দেখো তুমি আমার কথাই বুঝে যাবে যে আসলে ঘটনাটা কি। এখানে এই যে খেয়াল করো, আমি দেখাচ্ছি তোমাদের। এই যে এখানে নীল পদ্ম, হ্যাঁ, স্মৃতি রক্ষার্থে যে সৌধ, স্মৃতিসৌধ। তারপর তরুণের নেই রাঙা, সরি অরুণের নেই রাঙা, অরুণ রাঙা, এই যে সূর্য অরুণ, হ্যাঁ, এই যে রাঙা, এই যে 3টি শব্দ দেওয়া আছে এখানে। একটা হচ্ছে নীল পদ্ম, একটা হচ্ছে স্মৃতিসৌধ, একটা হচ্ছে অরুণ রাঙা। এই যে 3টি শব্দ, একটা দুইটা 3টা শব্দ এখানে দেওয়া আছে। এরকম ভাবে 8টি শব্দ দেওয়া থাকবে তোমাদের পরীক্ষার খাতায়, অর্থাৎ পরীক্ষার প্রশ্নপত্রে 8টি শব্দ দেওয়া থাকবে, যে কোনো 5টি আনসার করবে। তাহলে কিভাবে আনসার করবে? প্রথমে লিখবে প্রদত্ত শব্দ, অর্থাৎ এই শব্দগুলো যে দেওয়া থাকবে, যে 5টি শব্দের আনসার করবে, উত্তর করবে, সেই 5টি শব্দের লিখবে, প্রদত্ত শব্দের নিচে লিখবে 5টি শব্দ। তারপরে পাশে অংশ লিখবে, প্রদত্ত শব্দের পাশে লিখবে বেশ বাক্য, বেশ বাক্য। ওকে, অর্থাৎ এই যে নীল যে পদ্ম, এটার বেশ বাক্য কি? নীল যে পদ্ম। নীল পদ্মের বেশ বাক্য কি? নীল যে পদ্ম। এটা লিখবে বেশ বাক্যের নিচে। তারপর লিখবে সমাস নির্ণয় অথবা সমাসের নাম। ওকে, তার মানে কয়টা অপশন, তোমার কয়টা কলাম করতে হবে? একটা হচ্ছে প্রদত্ত শব্দ, আর একটা হচ্ছে বেশ বাক্য, আর এই পাশে হচ্ছে কি তোমার করতে হবে সমাসের নাম। তাহলে 3টা কলাম করতে হবে। 3টা কলামে প্রদত্ত শব্দের নিচে যে শব্দগুলো তুমি উত্তর করবে, তারপর বেশ বাক্যের নিচে তুমি ওই শব্দটার বেশ বাক্য তৈরি করবে, তারপর সমাসের নামের নিচে ওই শব্দটা কোন সমাস, সেই সমাসের নামটা লিখবে। তাহলে তুমি যদি ঠিকঠাক লিখতে পারো প্রতিটা শব্দের উত্তর, তুমি 1 নম্বর পেয়ে যাবে। একদম সহজ প্রক্রিয়া সমাসের। এবার আমরা সমাস প্রক্রিয়া আলোচনায় যাব। এটা উদাহরণ দিলাম যে নীল যে পদ্ম, স্মৃতি রক্ষার্থে যে সৌধ, স্মৃতিসৌধ, তারপর অরুণের ন্যায় রাঙা, অরুণ রাঙা। আজকের পাঠ আমাদের কর্মধারয় সমাস। শুরুতেই
শ্রেণী বিভাগ আমরা দেখব কর্মধারয় সমাসে শ্রেণী বিভাগ। প্রথম হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয়, অর্থাৎ কর্মধারয় সমাসের মধ্যের পদ লোপ পেয়ে যায়, মাঝখানে যে পদটি আছে সেটি কি হয়ে যায়, হারিয়ে যায়, লোপ হয়ে যায়। তারপর রূপক কর্মধারয় সমাস, রূপক অর্থে ব্যবহার করা হয়। উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস। এরপর হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয় সমাসের আলোচনা আমরা দেখব। এই যে দেখো এখানে একটা চেয়ার দেখা যায়, অর্থাৎ কেদারা, তখনকার সময় রাজরাজরা এরকম চেয়ার তৈরি করতো, সিংহাসন তৈরি করে বসতো, তাই না? তাদের কারণ সিংহ হচ্ছে বনের রাজা, ঠিক আমাদের সমাজ রাষ্ট্র এবং পরিবারের প্রধান, তার কাজ কি সিংহের মতো শক্তিশালী হইতে হবে, তাকে মেধাবী হইতে হবে, তাকে অনেক বেশি কি সাহসী হইতে হবে। এই জন্য সিংহটাকে তাই কি করা হয়েছে, তুলনা করা হয়েছে সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, অর্থাৎ এই এই আসনগুলো কাদের, সেই বড় বড় মানুষদের, এর জন্য এটা হচ্ছে সিংহাসন বলা হয়। মধ্যের পদ কিন্তু লোপ পেয়েছে, দেখেছো, সিংহ চিহ্নিত আসন, এখানে চিহ্নিত শব্দটি কি হয়েছে, লোপ পেয়ে কি হয়েছে, সিংহাসন হয়েছে, তাই না? তাহলে আমরা এই সংজ্ঞাগুলো আগে জানি। অর্থাৎ সমাস, আমাদের যে কর্মধারয় সমাসের যে তিনটি প্রকার, একটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাসের অংশ, তারপর হচ্ছে উপমান, উপমিত এবং রূপক। তাহলে মধ্যপদলোপী কর্মধারয়ের যে তিনটা অংশ, একটা হচ্ছে উপমান, একটা উপমিত আর একটা হচ্ছে রূপক। তাহলে আমি সহজ এবং সংক্ষিপ্ত কথাই তোমাদের বলছি, তোমরা জাস্ট মনোযোগ দিয়ে শুনে নাও। আমি তোমাদের বলছি যে উপমান হচ্ছে তুমি যে বিষয়টা দেখতে পাচ্ছ, অর্থাৎ তুমি তোমার সদৃশ আছে, অর্থাৎ যে বিষয়টা দেখা যায়, উপমান অর্থাৎ তুমি যে বস্তুটার সাথে তুলনা করছো, নিজে যে বস্তুটার সাথে তুলনা করছো, সাধারণ গুণ তার তুমি দেখতে পাচ্ছ, ধর্ম সাধারণ গুণ এগুলো বোঝা যায়, অর্থাৎ আমরা খালি চোখে দেখা যায়। এরকম বস্তুর সাথে যখন তুমি অদৃশ্য কোনো বস্তু তুলনা করবে, অর্থাৎ এটাই উপমান। তুমি যে বিষয়টার সাথে তুলনা করছো এই বিষয়টা হচ্ছে উপমান। আর যে বিষয়টা অদৃশ্য, অর্থাৎ যার সাথে তুলনা করছো, যাকে তুলনা করছো সে হচ্ছে উপমান, আর যার সাথে তুলনা করছো সে হচ্ছে উপমিত। বুঝতে পেরেছো? অর্থাৎ যদি আমি একটা চাঁদের সাথে তুলনা করি, আমার ধরো একটা বাচ্চার অর্থাৎ ছোট বাবুর মুখকে, তাহলে এই মুখটা কি, মুখ হচ্ছে দৃশ্যমান, অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ, চাঁদের দৃশ্যমান, কিন্তু চাঁদের যে গুণ সেটা কিন্তু তুমি সরাসরি উপমা দিয়ে তুলনা করছো, অর্থাৎ উপমা তৈরি করার, তুলনা করা। তাহলে তার মুখটা কিসের মতো, চাঁদের, কিন্তু চাঁদ তো ধরতে পারবে না, যদিও দৃশ্য দেখা যায় কিন্তু ধরতে পারবে না, সাধারণ গুণ না, চাঁদের গুণটা কি বিশেষ, এই জন্য ওইটা হচ্ছে উপমা, উপমিত। আর বেবিটা কি, অর্থাৎ বাচ্চাটা হচ্ছে কি, উপমান, সেই মুখটা কি, কারণ তুমি তাকে ধরতে পারছো, তার সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে এটা, বাচ্চাদের দেখতে কি কিউট লাগে না, সুন্দর লাগে, এই জন্য এটা হচ্ছে সাধারণ বা ধর্মবাচক। এটা থাকবে এই গুণগুলা বাচ্চাদের, সকল বাচ্চাদের, বড় হইলে পরবর্তীতে কর্কশ হয়ে যায়, কেউ বিভিন্ন ধরনের হয়ে যায়, এরকম আর কি। আর ওই চাপ কিন্তু একই রকম থাকে, তাই না? এই বিষয়গুলো, এটা হচ্ছে উপমান আর উপমিতের পার্থক্য। উপমান কি উপমিত, কোন প্রশ্ন আছে এই বিষয়ে, উপমান আর উপমিতের মাঝে বোঝার সমস্যা আছে? উপমান উপমিত এখন প্রশ্ন আছে তোমাদের কোনো নেই? তাহলে বুঝতে পেরেছ। এরপর হচ্ছে রূপক। দেখো এই পাশে যে উপমান এবং উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হলে রূপক কর্মধারয় সমাস হয়। উপমান, আমি জানি যে উপমান মানে কি, এই যে দৃশ্যমান, আর উপমিত মানে অদৃশ্য অথবা বিশেষ গুণ, তাই না? ওই যে দেখো উপমিত, পূর্বপদ উপমিত উপমেয়ের পদের সাথে পরপদ উপমান পদের যে সমাস হয়, এটা কঠিন সংজ্ঞা, কিন্তু আমি কি বলছি, সহজভাবে বুঝিয়ে দিয়েছি। উপমান হচ্ছে তুমি দৃশ্যমান জিনিস দেখছো, সেটার সাথে যখন যাকে তুলনা করছো, যে বিষয়টার সাথে, সেটা তো অদৃশ্য থাকতে পারে অথবা বিশেষ থাকতে পারে, আর ওই বিশেষ জিনিসটা উপমিত, আর উপমান হচ্ছে দৃশ্যমান যে বিষয়টার সাথে তুমি তুলনা করছো। আর এখানে বলছে রূপক হচ্ছে উপমান এবং উপমিতের অভেদ কল্পনা করা হয়। দুইটার কাজ কি একই, বলতে গেলে দুইটার কাজ কি একই, অভেদ, এই দুইটা কি একই রকম, মানে তুলনা করা হয়।
তাহলে আমরা যখন উদাহরণে চলে যাব, উপমান, উপমিতা এবং রূপকের উদাহরণে চলে, তখন সহজে বুঝে যাবো। ওকে, তাহলে যাই, উদাহরণে যাই আমরা। দেখো, এখানে উপমান শব্দের অর্থ হচ্ছে তুলনীয় বস্তু, যার সাথে তুলনা করা হয় তাকে উপমান বলে। বুঝতে পেরেছো? আমি কিন্তু সহজভাবে বলেছি যাতে করে তোমাদের এত কঠিন না মনে হয়। যে যে বিষয়টা তুমি প্রত্যক্ষ দেখছো, দৃশ্যমান, সে বিষয়টা হচ্ছে উপমান। আর যে বিষয়টা দেখছো না, যার সাধারণ গুণ আমরা পরিমাপ করতে পারি না, জাস্ট উপমা করি, অর্থাৎ এটার সাথে এটা তুলনা করি, এটা হচ্ছে কি উপমেয় বা উপমিত। বুঝতে পেরেছো? এইটাই আর কি। এই জন্য সাধারণ গুণ ধর্মবাচক হচ্ছে উপমান, আর বিশেষ গুণ বা উপমেয়ের সাথে যখন তুমি তুলনা করাও, তখনই এটা কি হয়ে যায়? উপমিত। অর্থাৎ দুটি অসম জাতীয় বস্তু ব্যক্তির মধ্যে তুলনা করা, সাদৃশ্য কল্পনা করা, তাদের ভিতর কি সাদৃশ্য আছে, মিল আছে। যেরকম তুষারের ন্যায় ধবল, তাহলে তুষারটা কি সাধারণ গুণ? কি সাদা, তুষারটা কি সাদা। আর ধবল শব্দ অর্থ কি সাদা, সাধারণ গুণ আমরা জানি, যে এই জন্য হচ্ছে তুষার ধবল। এটা কেন মধ্যপদলোপী হচ্ছে? এখানে দেখো মাঝখানে দুটি যে ন্যায় পদটি আছে, এটা লোপ পেয়েছে, এই জন্য তুষার আর ধবল শুধু রয়ে গেছে, তুষার ও ধবল, এই জন্য হচ্ছে তুষারের ন্যায় ধবল। তাহলে দেখো, এভাবে আমরা উপমান কর্মধারয় পাবো, মধ্যপদলোপী কর্ম। এবার দেখো আরো কিছু উদাহরণ উপমান কর্মধারয়ের। তুষারের ন্যায় শুভ্র, দেখো তো, তুষারের ন্যায় শুভ্র মানে সাদা। এই যে তুষার দেখতে পাচ্ছ ছবিটাতে, এই পাশে কি বক দেখতে পাচ্ছ, দেখো এই বকের রংটা কিসের মতো? এই যে তুষারের মতো, এইটাই তুষার শুভ্র। এই বকের রংটা তুলনা করা হলো আর কি। এই বকটা কিসের মতো? এই তুষারের মতো সাদা। এটা সাধারণ গুণ। তারপর দেখো উপমিত কর্মধারয়। এবার আসো, উপমিত কর্মধারয় হচ্ছে, এখানে দেখো সিংহের ন্যায় পুরুষ, সিংহ পুরুষ, অর্থাৎ এই সিংহের এই পুরুষটাকে, যে এখানে দেখতে পাচ্ছ যার ছবিটা, সে কে জানো তো? চেনো তোমরা তাকে? একজন বক্সার। একশো। হ্যাঁ, ভিক্ষু। আর সেই ভিক্ষু কিসের মতো? কারণ তাকে কেউ হারাতে পারে না, তাই না? এরকম একটা বিষয়, মারতে মারতে কিছু করতে পারে না। এই যে সিংহ কি এই বনের রাজা, ঠিক এই ভিক্ষুর যে গুণটা আছে তার ভিতর বিশেষ, সেটা কি সিংহের মতো। এই জন্য এটা কি করা হয়েছে? সিংহের সাথে তুলনা করা হয়েছে, তার গুণটাকে, সাধারণ গুণটাকে, তাই না? আর এটা হচ্ছে কি সিংহ পুরুষ, উপমিত কর্মধারের উদাহরণ। এখানে দেখো চাঁদের ন্যায় মুখ, দেখতে পাচ্ছ একজন বিশেষ, একজন অভিনেত্রী, সবাই চিনো, প্রিয় মানুষ অনেকে। এই এটাই হচ্ছে দেখা যায় যে তার মুখটা কিসের মতো? এই চাঁদের মতো। অর্থাৎ তুমি তো এটা হাতের ধরা ছোঁয়ার বাইরে, এই যে সিংহ, তারপর চাঁদ, এগুলো কিন্তু ধরা ছোঁয়ার বাইরে, এই জন্য এটাকে উপমিত। তার গুণটাকে কি করা হয়? সাধারণ গুণের সাথে তুলনা করা হয়। কিন্তু তুমি যদি বলো স্যার তুষারের সাথে শুভ্র, এটাও তো সাধারণ গুণের সাথে তুলনা, কিন্তু তুষার তো আমাদের দৃশ্যমান, আমরা দেখি, কার ধারে কাছে থাকে, তাই না? অনেক সময় এই বিষয়গুলো, এই জন্য চাঁদ মুখ। হ্যাঁ, এই দুটির পার্থক্য কোথায়? দেখো, এখানে দেখো একেবারে স্পষ্ট করে দেওয়া আছে। রূপক, উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে রূপক কর্মধারয় হয়। উপমান এবং উপমেয়ের মধ্যে যদি অভিন্ন কল্পনা করা হয়, অর্থাৎ তুলনা করা হয়, অভিন্ন মানে একই বলতে গেলে, তাহলে দেখো উদাহরণগুলো দেখে বোঝা যাবে যে তাহলে কি হয়, রূপক কর্মধারয় সমাস হয়। তাহলে দেখি আমরা উদাহরণগুলো এখানে নিচে দেখো। আর গুণবাচক বিশেষ্য এবং নামবাচক বিশেষ্য হয়, এগুলো কিসের হয়? গুণবাচক এবং নামবাচক বিশেষ্য হয়। দেখো বিশেষ্য বিশেষ্য পদে রূপক কর্মধারয় সমাস হয়। তাহলে দেখো এই যে প্রাণ রূপ পাখি এখানে দেওয়া আছে, প্রাণ রূপ পাখি। হ্যাঁ, আমাদের পাখিটা, প্রাণটা কিসের মতো? পাখির মতো। কারণ প্রাণ উড়ে গেলে কি মানুষ মরে যায়, তাই না? দেহ থেকে যদি আত্মা চলে যায় তাহলে কি মানুষ মরে যায়। আর এই প্রাণটাকে কিসের মতো? তো পাখির মতো উড়ে যাওয়া তুলনা করা হয়েছে, রূপক কল্পনা করা হয়েছে। বুঝতে পারছি? একই রকম এই প্রাণ আর পাখি কিসের মতো? প্রাণ যা, পাখিও তাই। পাখি যেরকম উড়ে যায়, আমাদের প্রাণটাও কি উড়ে যায়। এটা হচ্ছে প্রাণ ও পাখি। তারপর দেখো এখানে
শিকল রূপ বেদি, শিকল বেধি, এই যে এখানে শিকল দিয়ে যখন তুমি বেঁধে রাখো তখন তুমি কি নড়াচড়া করতে পারবে না, যেতে পারবে না, হাঁটতে পারবে না, দৌড়াতে পারবে না। এটাই হচ্ছে কি শিকলের সাথে যে বেদি, বেদিটা কি এই যে দেখো খাঁচা, হ্যাঁ এই খাঁচা কি বেদ করা যায় না। এই খাঁচাতেও বন্দি রাখলে কি একটা মানুষ বের হতে পারে না, নড়াচড়া করতে পারে না, কোথাও যেতে পারে না। এটা হচ্ছে শিকল এবং বেদি কি দুটি কি একই। অর্থাৎ যখন অভিন্ন বা অভেদ কল্পনা করা হয় তখন কি হয়ে যায়, এটা রূপক কর্মধারয়। এবার যদি আমি একটা উদাহরণ দিই, বিষাদ সিন্ধু, তাহলে বিষাদ, আমাদের বিষাদটা কি দুঃখ, বিষাদটা কি দুঃখ, তাহলে সিন্ধুটা কি গভীর, তাই না? আমাদের দুঃখটাও কি হয় গভীর হয়। মানুষের বিষাদ কি হয়ে যায় অনেক বেশি আঘাত করে মানুষকে, ঠিক সিন্ধুর মতো। অর্থাৎ সিন্ধু যেমন গভীর, এই গভীরটা তুলনা করা হচ্ছে বিষাদের সাথে, অর্থাৎ বিষাদটা অনেক গভীর কষ্টের, সিন্ধুর মতো। বুঝতে পেরেছো? কল্পনা হচ্ছে অভেদ কল্পনা করা হয়। তোমরা এখন যদি শব্দ দেখো বুঝতে পারবে না যে এটা রূপক কর্মধারয়, এটা উপময় উপমিত। বুঝেছো? জি স্যার। এ, মহিবুল বুঝছো কিছু? জি স্যার। এই যে এখানে দেখো আরেকটা দেওয়া আছে ছবি, মন রূপ মাঝি, রূপক কর্মধারয়ের উদাহরণ। তাহলে আমাদের মনটা কিসের মতো? মাঝির মতো। মাঝি যেমন নৌকাটা চালায়, মাঝি না থাকলে নৌকা চলবে না, এদিক সেদিক চলে যাবে, ঠিক পালটাকে নিয়ন্ত্রণ করে মাঝি নৌকাটাকে ঠিক রাখে। আমাদের মনটা কি, আমাদের শরীরটাকে, আমাদের সমস্ত জীবনকে কি করে নিয়ন্ত্রণ করে। তাহলে মনের সাথে কার তুলনা করা হয়েছে? মাছির তুলনা করা হয়েছে। মাঝি। এটা কি অভেদ, অকল্পনীয়, তাই না? একই রকম। জি এই স্যার। হচ্ছে রূপক কর্মধারয়। ওকে, তারপরে দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে উদাহরণ হিসেবে শুরুতেই দেখো একটু উদাহরণগুলা, গুরুকে মুক্তি, খাঁচা থেকে ছাড়া, তেলে ভাজা, এটা হচ্ছে উদাহরণ। কি পাবো এগুলা? এগুলো হচ্ছে কর্মধারয় সমাসের উদাহরণ নয়, তৎপুরুষ সমাসের উদাহরণ। এই জন্য আমি উদাহরণগুলো দিয়ে ইঙ্গিত দিলাম গুরুকে ভক্তি, অর্থাৎ কে গুরুকে বিভক্তি যুক্ত। এখন তৎপুরুষ সমাসে সময় কম, স্যার বলছেন আরেকজন ক্লাস হবে। তো আজকে এই পর্যন্তই তোমাদের সাথে আলোচনা। আগামী ক্লাসে তাহলে আমি তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে, আর অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। মাস্ক সবাইকে পড়তে বলবে, পরিবারের এবং আশেপাশে যারা আছে মাস্ক পড়তে হবে। আমরা যতই টিকা নিই, হ্যাঁ আমাদেরকে অবশ্যই সুস্থ থাকবে সবাই, থাকতে হবে। আসসালামু আলাইকুম স্যার। দায়িত্ব আছে দেশের এবং রাষ্ট্রের নাগরিক হিসেবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ইসলাম।